চলো গল্প শুনি বাই সুচিস্মিতায় তোমাকে স্বাগত। আজ আমি তোমাদের যে ছোট গল্পটি শোনাবো সেটি বাণী বসুর লেখা স্মার্ট গাই। তো চলো শুরু করা যাক। প্রথমে মনে হয়েছিল মাঝরাতে ঘুম ভেঙেছে, কিন্তু শহরের মাঝরাত, সুখী গৃহকোণের মাঝরাতও তো এমন অন্ধকার হয় না। ঘরে মৃদু নীল, রাস্তা থেকে রক্ষী আলো, পাশে একটা ঘুমন্ত নিশ্চিন্ত মানব শরীরের নরম উষ্ণতা, যা এক রকমের আলোই। এখানে ঠান্ডা, জলো জলো ভিজে ভিজে ভাব চারিদিকে, এবং এবং অন্ধকার, ত্রিলক অন্ধকারা। আরে, এ তো হবে মৃত্যুর পরবর্তী অন্ধকার, নরকের। কেননা সে তো একটা মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিল, বাঁচার কথা নয়। সে মানব লীলা সংবরণ করেছে। দপ করে মনে পড়ল গর্জমান সাইক্লপস চোখ, বিকট বিধ্বংসী আওয়াজ, আর তারপর অন্ধ তমস। কাহিম করা ভয়ে চোখ বুজল সে। মরলে তবে মানুষ প্রথম এই অন্ধকারে আসে? তারপর কি ভাবতে গিয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। কিসের লোম? গায়ের? গা কোথায়? কেন? কি করে? তখন সে বুঝল, কপাল জোরে যে গুটি কতক লোক মরিয়াও মরে না, সে সেই বিরল প্রজাতির। সে মরে নাই। আকাশে ছিন্ন কাঁথার মধ্যে দিয়ে মলিন আলো, চোখ সাওয়া হয়ে যাচ্ছে অন্ধকার। ওই তো মরণ আলিঙ্গনে পরস্পরকে আঁকড়ে ধসে রয়েছে দানব ট্রাক আর তার নীল ইন্ডিকা। ট্রাকটার পশ্চাৎদেশ মোটামুটি অক্ষত, কিন্তু নীল ইন্ডিকাখানা ট্রাকের দুমড়ানো সম্মুখভাগের তলায় ঢুকে গেছে, একেবারে পিণ্ডাকৃতি। আসলে সে ড্রাইভারের সিট থেকে ছিটকে পড়েছিল, কি করে সে জানে না। ডান দিকের দরজাটা কিছুদিন থেকেই একটু গোলমাল করছিল। গ্যাসকেট ফ্যাসকেটের ব্যাপার আর কি। গ্যারেজে যাবো করেও যাওয়া হচ্ছিল না, এত বিজি শিডিউল। যাবো করে সেই আলগা দরজাই তাকে বাঁচিয়েছে। কে বাঁচালো আলগা দরজা? না 7 রতি রক্তপ্রবাল প্লাস 3 রতি নীলা, নাকি? সে হাত জোর করে আকাশের দিকে তাকায়। হে জগদীশ্বর, আর কেউ নয়, তুমিই বাঁচিয়েছ। আমার ওপর তোমার অনিঃশেষ করুণা হে বিধাতা। তার চোখ দিয়ে গরম জল বেরিয়ে গেল। দিল্লি রোড, বোম্বে রোড যেখানটায় বিভক্ত হয়ে গেছে, সেই মোড়টার কাছাকাছি ঘটেছিল দুর্ঘটনাটা। তারা ফিরছিল, লিজি আর সে। ভোরবেলা পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়েই আবার অফিসে ছুটতে হবে। সারা সপ্তাহের নিশ্চিন্ত খাটুনির পর এইসব বিনোদন। তার আলসে মেজাজ, আর তারপর ন্যাশনাল হাইওয়ে ধরে উল্লসিত উত্তেজনাময় ড্রাইভিং। 70, 80, 80 ছাড়াচ্ছে 90। লিজ বলছে আরও জোরে, আরও জোরে, যেন মিলন মুহূর্তের তুঙ্গ শীতকারে সমস্ত শরীর চারিয়ে যায় উন্মাদনা। অদূরে সাইক্লপস চোখ হঠাৎ গাঁ গাঁ প্রাণপণে গাড়ি ডাইনে ঘোরাবার চেষ্টা। বিকট আওয়াজ, অন্ধকার। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে নিজের শারীরিক অবস্থাটাকে বুঝে নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো সে। সারা শরীর ব্যথা, কিন্তু সেরকম যন্ত্রণা নেই, হাড় ভাঙেনি। গরম সুটের দৌলতে শরীরটা সুরক্ষিত। কপালের ওপর একটা জায়গায় জ্বালা করছে, হাতের পাতায়ও বোধহয় ভালোই ছড়েছে। উঠে দাঁড়িয়ে কোট থেকে ধুলো ঝাড়তে লাগলো সে। পড়েছে একটা ঘেঁষো মাঠে। হাইওয়ের পাশে এরকম থাকে আকছার। কে জানতো সেসব আয়োজন সত্যেন চ্যাটার্জির প্রাণ বাঁচানোর জন্য। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে ঘাসভূমিকে চুম্বন দেয় চ্যাটার্জি। ক্রিকেটার, ফুটবলাররা ম্যাচ জিতে যেরকম দেয়। হাঁটুতে বেশ আড়ষ্ট ব্যথা লাগলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সত্যেন। ঘটনার জন্য, দুর্ঘটনার জন্য লাভ লোকসানের অনুপাত কষে নেয়া এক সুখ দুঃখ মিশ্রিত পবিত্র কান্না। এবং আর একটু পরে মাঠ পার হয়ে সাবধানে রাস্তার দিকে এগোতে থাকলো সে। আশ্চর্য, এই রাস্তা দিয়ে এখন তো মিনিটে মিনিটে ট্রাক যায়। একটাও না, আসছে একটা। চোখে আলো পড়তেই হাত তুলতে গিয়েছিল। পরক্ষণে আতঙ্কে মুখ ঢাকল সত্যেন। কী সর্বনাশ! সাহায্য কি? এখন সাহায্যের মানে কি?
ট্রাকটা চলে গেল প্রচণ্ড বেগে। কি একটা খড়মড়ে জিনিস উল্টে পাল্টে ভাঙছে তার চাকায়। ভূক্ষেপও করল না। মত্ত ড্রাইভার ঘোরে আছে। চাঁদ পুরোপুরি বেরিয়ে এসেছে এবার। সেই আলোয় সত্যেন আশ্চর্য হয়ে দেখল তারই গাড়ির নাম্বার প্লেট 3-4 টুকরোই ভাঙা, কিন্তু তার পায়ের কাছে তারই গাড়ির আইডেন্টিটি পৌঁছে দিয়ে গেছে মত্ত ট্রাক। কিংবা ট্রাক নয়, আসলে সেই সর্বশক্তিমান যিনি মারেন, বাঁচান। জল উফছানো চোখে সে তড়িতে তুলে নিল টুকরোগুলোকে, একটার পর একটা তাসের মতো সাজালো। অদূরে একটা থম্বা জলাশয় চিকচিক করছে। গলা থেকে টাইটা খুলে নিয়ে টুকরোগুলোকে পরম যত্নে বাঁধল সে। সঙ্গে বাঁধল একটা বড় সড়ো পাথরের টুকরো। সব তার জন্য এই মধ্যরাতের বদ্ধভূমিতে সাজিয়ে রেখেছেন তিনি। আকাশের দিকে তাকালো একবার, তারপর শরীরের সমস্ত শক্তি জড়ো করে জিনিসটাকে মাঝপুকুরে ছুঁড়ে দিল। যেমন করে চাকার বল ছড়ে চমৎকারভাবে ডুবে গেল আইডেন্টিটি। এবার সে অনেক সাহস সঞ্চয় করে তাল গোল পাকানো অকুস্থলের দিকে যায়। ট্রাকটা যেন দুপা তুলে আহত ঘোড়ার মতো সামনে লাফিয়ে উঠেছে। ভাঙা দরজা দিয়ে ঝুলছে একটি মৃতদেহ। মুখের জায়গায় একটা মাংসের রক্তাক্ত চাঙড়। অন্ধকারে কালো দেখাচ্ছে। ইন্ডিকাটা ঢুকে গেছে ভেতরে। তার সামনে পেছনে বলে আর কিছু নেই। একটা অসমান বিকৃত বস্তুপিণ্ড, এবং সেই পিণ্ডের সঙ্গে পিণ্ডাকৃতি। শিউরে উঠল সত্যেন। জড়িয়ে আছে লিজের দেহ। খুব সাবধানে লাইটার জ্বালিয়ে দেখল ধড়মুণ্ড বলে আলাদা কিছু নেই। বীভৎস। তার ভেতর থেকে প্রবল একটা বমির ভাব উঠে আসছে। কিচ্ছু নেই, কিচ্ছু অবশিষ্ট নেই। ট্রাকে তাদের ব্যাগগুলো ট্রাঙ্কে ছিল। তাদের অস্তিত্বই বুঝতে পারল না সত্যেন। অকুস্থল থেকে সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে বমিটাকে আটকাতে। পারল না। ঘাসের উপর উগড়ে দিল ভয়, ঘৃণা। তারপর একটু সুস্থ হতেই কি মনে পড়ল। সে নিজের পাস পকেটে, হিপ পকেটে, বুক পকেটে হাত রাখল। পার্স, গোছা গোছা টাকা, ক্রেডিট কার্ড, লাইসেন্স, এমনকি রুমাল সহ সব পরিষ্কার গুছিয়ে রাখা, যেন পোশাকের সঙ্গে সেলাই করে দিয়েছে কেউ। সমস্ত শরীর কাঁপিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। ভগবান, ওহ ভগবান, অগতির গতি, অবলের বল হে। একবার লাইটারটা আবার বার করল। ঝালিয়ে দেবে? না, আগুন এখন বহু দূর থেকে দৃষ্টি আকর্ষণ করবে। বিস্ফোরণ হতে পারে। বলতে কি সে নিজেও ঝলসে যেতে পারে অল্প বিস্তর। তাছাড়া খোদার উপর খোদকারি করবার দরকারটাই বা কি? তিনি যখন যেচে পড়ে তাকে এমন রক্ষা করেছেন, যার নিতান্তই দুর্ঘটনা, অগ্নিযোগ করলে সেটা প্রমাণ লোপের চেষ্টা বা অপরাধে পরিবর্তিত হবে। সে তো অপরাধী নয়, এই দুর্ঘটনার জন্য দায়ীও সেও নয়। মেজাজে গাড়িটা চালাচ্ছিল সে। দোষ ওই ট্রাক ড্রাইভারের। বেটা মাতাল ছিল, ঘোর মাতাল। পুলিশের পেট পিপে ভর্তি দেশি মদ পাবে। সে কলকাতা নগরীর দিকে হাঁটা দিল। তার শহর, তার আশ্রয়, প্রশ্রয়। স্টেশনে রিটায়ারিং রুম ভাড়া নিয়ে সারা দিন নিজের পরিচর্যা করল সত্যেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল স্যুটটার কোথাও ফাটা ফোটা হয়েছে কি না। নেই। তা সত্ত্বেও একজন অ্যাটেন্ডেন্ট জোগাড় করে স্যুটটা ইস্ত্রি করিয়ে আনল। জুতো জোড়া পালিশ করালো। কপালের ওপরটা ভালো ছড়েছে। একবার ভাবল পট্টি লাগাবে। তারপর ভাবল সেক্ষেত্রে কৈফিয়ত দিতে হবে। তারপর ভাবল পট্টি না লাগালেও কৈফিয়ত অবশ্যম্ভাবী। সুতরাং সে হাতে ও কপালে পট্টি লাগালো। চান টান করে ভালো করে ব্রেকফাস্ট করল। প্রেস করা স্যুটটা পরল। একটা ট্যাক্সি নিয়ে থানায় গেল। বালিগঞ্জ থানা। নিজের গাড়িটা মিসিং ডায়েরি করালো। তারপর দোকানে গিয়ে অবিকল আগেরটার মতো একটা টাই কিনে পরল। অবিকল আগেরটার মতো ওভারনাইট ব্যাগ। সেরকম দুটো স্টোনওয়াশ জিন্স, নাইট স্যুট ও টি শার্ট নিয়ে যেমনটা সে নিয়ে গিয়েছিল সেগুলো কিনে ব্যাগটা ভর্তি করে ফেলল। কটেজ ইন্ডাস্ট্রিজ দোকানে গিয়ে একটা শ্রীনিকেতনী লেডিস ব্যাগ কিনে ফেলল। যেখানেই যায় মনির জন্য সে কিছু না কিছু উপহার আনে। তারপর বাড়ি ফিরে এলো পূর্ণদাস রোডে, তার চমৎকার ফ্ল্যাট, যাকে বাড়ি বলাই যায়। এখন মনি থাকবে না, সে স্কুলে গেছে। নার্সারি অ্যান্ড কিন্ডারগার্টেন। 7টায় বেরোয়, 1:30-2টোয় ফেরে। আর রীতম, সেও এখন স্কুলে। ঢোকবার আগে একটা কোচিং নিয়ে ঢোকে।
কোণ ভরে তার মা উঠে তাকে ব্রেকফাস্ট করে দেয়, বেশ ভারী। তারপর টিফিন বাক্স ভরে দেয়। ফলটল বা কোনো মুখরোচক জাঙ্ক ফুড খেতে হলে টাকা পয়সা থাকে পকেটে। মণিমালার জেদ রিতমকে তার বাবার মতো হতে হবে, যদি না তার চেয়েও বড় হয়। চাবি ঘুরিয়ে দরজা খুলল সত্যেন। সত্যেন ও মণিমালা দুটো নামই পুরনো ধরনের বলে তাদের দরজায় লেখা আছে এস চ্যাটার্জি, এম চ্যাটার্জি, রিতম চ্যাটার্জি। এই এস এম রিতমের মধ্য দিয়ে সত্যেন চ্যাটার্জি তার আইডেন্টিটি কার্ডের মধ্যে ঢুকে গেল। ছবি হ্যান্ডসাম, বয়স 43, ঠিকানা প্রারম্ভিকা, 2-5 পূর্ণদাস রোড, কলকাতা। পেশা সার্ভিস, অ্যাসোসিয়েট ম্যানেজার, এফআর ইন্ডাস্ট্রিজ। ফোন। মাঠের মতো লিভিং রুমে নিবিড় কার্পেটের ওপর শব্দহীন মার্জার চরণে সে শোবার ঘরের আয়ত আলস্যের মধ্যে এসে পৌঁছল। প্রশস্ত ডবল বেডের পুষ্পিত আবরণী তাকে স্বাগত জানাচ্ছে। স্বাগত জানাচ্ছে দেওয়াল থেকে হাস্যমুখ ফ্যামিলি অ্যালবাম। সত্যেন মণি, মণি সত্যেন, সত্যেন মণি রিতম, মণি রিতম, সত্যেন রিতম। হাস্যমুখ। বাপের হাসিতে সংযত আহ্লাদ, মা গরবিনী। পুত্র স্বাভাবিক শিশু বালক হাসিতে স্নেহ সুখ জাগানিয়া। এছাড়াও আছে ব্যাঙ্গালোরে ম্যানেজমেন্ট স্নাতক যুবক সত্যেন সবান্ধব। তীক্ষ্ণ চোখমুখ, মুখটি দুধ দিয়ে ধোয়া। সদ্য বিবাহিত দম্পতি। স্টুডিওয় তোলা বিজ্ঞাপন ফটো। নতুন ফ্ল্যাট প্রবেশ। সাদা গরদের ধুতি চাদর, লাল পাড় গরদের শাড়ি, কোলে ক্রন্দনরত রিতম। সে নতুন ফ্ল্যাটে ঢুকতে ভয় পাচ্ছে। সিল্ক দেওয়াল, দাবা বোর্ড মেঝে, ঢাকনা দেয়া ঘোমটা আলো, আসবাবের তনিমা, ইলেকট্রনিক্সের গ্র্যামার কিছুতেই তার ভয় কাটাতে পারছে না। স্বাভাবিক শিশু বিস্ময় জাগাতে পারছে না। সে বোধহয় ফিরে যেতে চাই সেই বউবাজারি দোতলার তুতো ভিড়ে, যেখান থেকে কনিষ্ঠতম শরিক সত্যেন চ্যাটার্জি নিজের অংশে তোয়াক্কা না করে সমাতৃক, সপত্নীক, সপুত্রক বেরিয়ে এসেছিল। এরকম হয়। বাচ্চাদের নতুন পরিবেশ অনিরাপদ মনে হয়, মানিয়ে নিতে সময় লাগে। সেই মানিয়ে নেওয়ার ছবিও ঝুলছে দেয়ালে। ঠাকুমার কোলে নিদন্ত হাসি রিতম, পরম নিশ্চিন্ত, ঠিক যেমন এই ফ্ল্যাটটার কোলে এখন সত্যেন চ্যাটার্জি। অ্যাসোসিয়েট ম্যানেজার, এফআর ইন্ডাস্ট্রিজ। স্মার্ট গাই। সহকর্মীরা ঈষৎ বক্রত্বের সঙ্গে ঈষৎ বাহুবা মিশিয়ে বলে থাকে, চ্যাটার্জি ইজ আ স্মার্ট গাই। আয়নায় ছায়া পড়েছে তার, বন্ধ ঘরে আলো কম, প্রতিবিম্বও তাই ছায়াময়। তাকে ঠিক কীরকম দেখাচ্ছে খাট থেকে বুঝতে পারল না সত্যেন। কাছে গিয়ে আয়নার ওপরের আলোটা জ্বালিয়ে দিল। এই আলো জেলে মণিমালা প্রসাধন করে। খুব নরম চেহারার, নরম ধাতের মণিমালা। মাখনে গড়া হাত পা, চুলগুলো কাককালো, কপালে ছোট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় সরু হার, কানে মাকড়ি, হাতে বালাঘড়ি। মণিমালা স্কুলে কি বাজারে কি অন্য কোনো দরকারে বেরোচ্ছে, কিংবা মাথায় বিচিত্র খোপা, চোখে কাজল, দামি গাদোয়াল, গহনা। মণিমালা বিয়ে বাড়ি যাচ্ছে, পার্টি বাড়ি যাচ্ছে। পাশে সত্যেন, স্মার্ট গাই। নতুন ওভারনাইট ব্যাগ ভর্তি জামা কাপড় ঠিক যেমনটি নিয়ে গিয়েছিল, টায়ে বাঁধা, গাড়ির নাম্বার প্লেট গহীন জলে, প্যান্টের পকেটে, শার্টের ভেতরে পকেটে গোছা গোছা ক্যাশ, পার্সে ক্রেডিট কার্ড, আইডেন্টিটি কার্ড, লাইসেন্স, বাড়ির চাবি। ঈশ্বরের করুণা। দ্রুত জামা কাপড় বদলে ফেলল সে। এক গ্লাস জল খেলো, একটা হালকা ট্রাঙ্কুলাইজার। শুয়ে পড়ল সর্বতাপহার বিছানার কোলে। ভাবতে লাগলো, কিছু কি ভুল হয়ে গেল? কোনো চিহ্ন পড়ে নেই তো? ব্যাগ ফ্যাগ সব গাড়ির থ্যাতনালো সবের সঙ্গে এমনভাবে দলা পাকিয়ে গেছে যে হদিশ করতে পারেনি। গ্লাভ, কম্পার্টমেন্ট, গাড়ির কাগজপত্রগুলোরও নিশ্চয়ই একই দশা। তবু তার সামান্য আফসোস হতে লাগলো অকুস্থলে আগুন জ্বালিয়ে না আসার জন্য। তাহলে আগুন ধরিয়ে শবদাহ করলে অপরাধ হতো? সে তো কোনো অপরাধ করেনি। করেনি কি অপরাধ? ঠিকঠাক সত্যেন ট্রাঙ্কুলাইজারে আস্তে আস্তে তলাতে শুরু করল সে। মিস্টার স্যান্ডারসনের জন্য লিজকে নিয়ে যাওয়া হয়েছিল অফিসের আলিপুর গেস্ট হাউসে। উনি চেয়েছিলেন ইন্ডিয়ান, বেঙ্গলি, লোকাল। লিজকে শাড়ি পরিয়ে নিতেই আর কোনো অসুবিধা হয়নি। আসল কথা, ওসব লোককে হ্যান্ডেল করতে সফিস্টিকেশন চাই। লিজি তো হেজিপেজি নয়, সেও তো নামকরা কোম্পানির কলকাতা অফিসের রিসেপশনিস্ট। লম্বা লম্বা পা, মডেলের মতো লীলাময় চলাফেরা, একেবারে যেখানে যতটা মাপ দরকার
ঠিক তেমনই। গেস্ট হাউসে যখন কন্ট্রাক্ট বিষয়ে ফাইনাল কথাবার্তাগুলো হলো, দেখা গেল পিয়ের কাজটুকু লিজিয়ে অনায়াসে করে দিতে পারে। উনি তো চমৎকৃত। ইদানিং লিজ তারও অনেক সেক্রেটারিয়াল কাজ করে দিচ্ছে আনঅফিসিয়ালি। একটাই চাহিদা তার, সত্যেন। সত্যেনকে তার চাই। প্রথম যেবার সত্যেন নিজেকে দিয়েছিল, হ্যাঁ তো কিন্তু এত লাজুক ছিল যে নিজেকে স্মার্ট গাই বলে প্রমাণ করতেই পারেনি লিজের কাছে। ভার্জিন নাকি? এখনো সেই হাসি শুনতে পায় সে। কবে আর ভোগ করতে শিখবে? বিবেক? আশ্চর্য সত্যেন, তুমি তো ফ্যামিলিকে বঞ্চিত করছো না। ইউ স্টিল লাভ ইউর ওয়াইফ অ্যান্ড মেক লাভ টু হার, ডোন্ট ইউ? আস্তে আস্তে একেবারে অচেনা উত্তেজক নেশার বস্তু চিনতে পেরে গেল। সত্যি সারা সমাজটা পাল্টে গেছে এখন। পাল্টাবেই, এসব এখন কেউ ধর্তব্যের মধ্যেই ধরে না। আরে বাবা, রোজ তোমার বাড়িতে খেতে ভালো লাগে? থাই, মোগলাই, কন্টিনেন্টাল, জিভের বদল, স্বাদের বদল, পরিবেশ বদল ভালো লাগে না? কী দোষ এতে? 43 হয়ে গেল, কবে আর ভোগ করবে জীবনে চারিদিকে ছড়িয়ে থাকা ঐশ্বর্য? তাছাড়া মণিকে তো সে একটুও কম দেয় না। মণির চেহারা দেখলেই বোঝা যায়, শান্ত, প্রসন্নশ্রী। সকলেই বলে থাকে, রিতম, তার তো কথাই নেই। তার মধ্যে নিজেকেই দেখতে পাই সত্যেন, এবং নিজের ছায়ার মতোই ভালোবাসে। এ কি, তুমি এসে গেছো? অফিস যাওনি? এমন করে ঘুমোচ্ছ যে, শরীর ঠিক আছে তো? সাধারণত সে ট্যুর সেরে সোজা অফিস চলে যায়। কীরকমভাবে ঘুমোচ্ছিল সে, পুটলি হয়ে। হাঁটু দুটো বুকের কাছে জড়ো, মাথাটা নুয়ে এসেছে বুকের উপর, মাতৃগর্ভে ভ্রূণের মতো। একটু একটু করে ফিরছে সত্যেন, কিন্তু ঘোর অবাস্তবতার ট্রাঙ্কুলাইজ ঘুম চট করে সত্য চিনতে পারে না। ঘরখানা টলমল করছে, সামনে একটি অলৌকিক মূর্তি। ছোটবেলার সরস্বতী পুজো, ভূমিকম্প, অঞ্জলি দেবে। পল্টন, পল্টন, আজ সরস্বতী পুজো, বেলা হয়ে যাচ্ছে, ওঠ ওঠ বলছি শিগগিরই। তুই ভাগে পড়বি, আমার কি? মাথাটা জোরে ঝাঁকিয়ে চোখ কজলে উঠে বসল সত্যেন। কি হয়েছে এত তাড়াতাড়ি? আমি তো তোমাকে বিকেলের আগে। এত আশ্চর্য হবার কি আছে? একটু বিরক্ত গলায় সত্যেন বলল, তুমি কখন ফিরলে? এই তো, আজ প্রাইস লিস্ট করার ছিল, একটু দেরি হয়ে গেছে। আমি ঘরে ঢুকে বিছানার কাছে আসার আগে পর্যন্ত বুঝতেই পারিনি যে তুমি এসেছো। হঠাৎ সত্যেন বুঝতে পারল যে তার মুখ থেকে রক্ত সরে যাচ্ছে। সে নাও ফিরতে পারত। কাঁপা গলায় বলল, আর বলো না, গাড়িটা চুরি হয়ে গেল। গাড়ি চুরি? কোথা থেকে, কখন? কখন কি জানি, পার্কিং লট থেকে। বর্ধমান সরকারি গেস্ট হাউস। তেমন কিছু না বলি, না ভেবেই বলে চলল সত্যেন। বলো কি, এনকোয়ারি করলে না? পুলিশ নোটিফাই করেছ? মণি, প্লিজ তুমি আমাকে একটু কম প্রশ্ন করো, আমার মাথাটা ঠিক নেই। সে তো দেখতেই পাচ্ছি, কাটলো কি করে? ও কিছু না, অন্ধকারে টয়লেটে যেতে গিয়ে। খেয়েছিলে? সে তো একটু। একটু নয়, খুব। ভোগো। মণিমালা পেছন ফিরল। একেবারে নতুন গাড়িটা। ইস, ওখানে থানায় ডায়েরি করেছিলে? সেটাই ভুল হয়ে গেছে। ঠোঁট কামড়ালো সত্যেন। আমার মাথা ঠিক ছিল না তখন। শান্তিনিকেতনে কনফারেন্সের মাথায় গণদেবতা ধরে। যাই হোক, এখানে ডায়েরি করে তবে বাড়ি। ওহ মণি, আমি ক্লান্ত। হঠাৎ হাত বাড়িয়ে মণিমালার কোমর জড়িয়ে মাথা রাখল। হু হু করে কাঁদতে লাগল। ও কি, তুমি কাঁদছো? কাঁদছো কেন? গাড়িটা নতুন। কিন্তু ইনশিওর করা জিনিস, অমন উতলা হবার কি আছে? তাই বলে তুমি কাঁদবে? অপার বিস্ময়ে মণিমালার গলায়। চট করে নিজেকে সামলে নিল সত্যেন। ভারী গলায় বলল, একটু চা খাওয়াবে? রিত কোথায়? এই তো এসে পড়বে। মণিমালা চলে গেল। সত্যেন টয়লেটে গিয়ে মুখ চোখে জলের ঝাপটা দেয়। এটা তো মারাত্মক ভুল হয়ে গেছে। বর্ধমানে চুরি যাওয়া গাড়ির ডায়েরি বালিগঞ্জ থানায়। বর্ধমানে শনিবার রাতটা রেস্ট নিয়েছিল তারা। রবিবার সকালেই শান্তিনিকেতন স্টার্ট করে গেছে। শ্রীনিকেতনের রাস্তায় চমৎকার রিসর্ট।
কলকাতা থেকে এত কাছাকাছি যাওয়াটা বিপজ্জনক। কিন্তু করবেই বা কি, অত অল্প ছুটি। তবে বুকিংটা দেখলে কারো সাধ্য নেই সন্দেহ করে। সত্যেন চ্যাটার্জি একা এসেছে, আলাদা রুম। সন্তোষ গিদোয়ানি আলাদা, পরে আলাদা রুম। স্টেশনে পৌঁছেই গাড়ি থেকে নেমে রিক্সা ভাড়া করে চলে গেছে সন্তোষ গিদোয়ানি। শান্তিনিকেতনেও তাই, নামটা আবার পাল্টে নিয়েছে। চা খেতে না খেতেই কাঁধে ভারী স্কুল ব্যাগ রিতম এসে গেল। 5টা বাজছে টিকটিক করে। শীতের ম্যারম্যারে বিকেল, সন্ধেই মেশবার আগে যা ক্রমশই আরও মন খারাপ করা হয়ে যেতে থাকে। সে সেন্টিমেন্টাল ধাতের মানুষ নয়। শীত বিকেলের এই প্রকৃতি সে লক্ষ্য করেনি বহু দিন। এ সময় সে অফিসে থাকে, কাজে ব্যস্ত, মিটিংয়ে, কনফারেন্সে, হোটেল থেকে ও হোটেলে ভ্রাম্যমান। ছুটির দিনে বেশিরভাগই বেরিয়ে পড়ে, হু করে নীল ইন্ডিকা চালিয়ে। পাশে লিজ, সন্তোষ গিদোয়ানি বা মণিমালা চ্যাটার্জি যেই থাক। পিছনে একটি 10-11 বছরের দুধ ধোয়া মুখ, তার নিজস্ব রক্তের ঝলক থাক বা না থাক। এ কথাটা বলতো মণিমালা। সকাল সকাল কচ্ছিৎ বাড়ি ফিরলে দেখত মণিমালা বারান্দায় বসা, আলু থালু, মুখে বিষাদের ভার। রিত খেলতে বেরিয়ে গেছে, এঘর ওঘর খুঁজতে বারান্দা। এ কি মণি, এখনো আলো জ্বালাওনি? জ্বালালেই বাকি, না জ্বালালেই বাকি মানে? দূর, এরকম সন্ধে হলে মনে হয় আলো আর জ্বলবে না। ওহ, তোমার সেই বেদনা বিলাস। মণিমালার ভেতরের এই অন্ধকারকে ভালো চেনে না সত্যেন, যেমন চেনে না মলিমানাও সত্যেনটাকে। দুজনের অন্ধকারের প্রকৃতি আলাদা। বাবা, তুমি এসে গেছো? খুশির হাসিতে কলকলাচ্ছে রিতম। কেমন একটা অস্বস্তি হয় তার। জোর করে মুখে হাসি টেনে এনে বলে, কাজ হয়ে গেল, এসে গেলাম। কি মজা, মা খেতে দাও। পিঠে ব্যাগ, মুখে হাসি, নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে একমাত্র সন্তান। কিন্তু তাকে যেন সে পুরোপুরি চিনতে পারছে না, তার সঙ্গে নিজের সম্পর্ক স্থির করতে পারছে না। হাত বাড়িয়ে অনিশ্চিত ডাকছে, বালক, তুমি আমার কে? তুমি কোথায়? আমি তোমার কে? রিতম, আমি কোথায়? সন্ধে 7টা। রিতম পড়ছে নিজের ঘরে, মণিমালা বারান্দায়, সত্যেন বারান্দায়, মুখে অনভ্যস্ত সিগারেট। বাড়িতে ধূমপান করে না সে। স্ত্রী পুত্রের প্যাসিভ স্মোকিংয়ের কারণ হবে না। খুব সচেতন। মণিমালার চোখে প্রশ্ন। সত্যেন পড়তে পেরেছে। বারান্দায় তো, ভীষণ অস্থির লাগছে। তাই তো দেখছি, বর্ধমানে ডায়েরির কি হবে? আরে বাবা, ওসব আমাদের লোকাল থানায় করে দেবে, জাস্ট একটা ফোন। প্রসেসটা কি তাই? তোমার মনে নেই? মেজদাদুর অ্যাক্সিডেন্ট হলো ল্যান্সডাউনে, ডায়েরি করানো হলো ভবানীপুরে। তারপরে বলল অ্যাক্সিডেন্ট কেস হবে লালবাজারে। অ্যাক্সিডেন্ট কেস? সে বলল কাল ফার্স্ট থিং খোঁজ করব। আজকের দিনটা আমাকে রেহাই দাও। অন্ধকারেও মণিমালার মুখের বিস্ময়, আহত অভিব্যক্তি বোঝা যায়। চুপচাপ কিছুক্ষণ বসে থাকা। সরি মণি, প্লিজ। ঠিক আছে, কিন্তু গাড়ি ছাড়াও তোমার আরও কিছু প্রবলেম আছে মনে হচ্ছে। অফিসে কিছু গণ্ডগোল, এত অস্থির। ইয়েস, ঠিকই, কিন্তু ওগুলো তো ডিসকাস করে কোনো লাভ নেই। লেট মি থিঙ্ক। 8:30। মা! ঋতু ডাকছে। মণিমালা উঠে গেল। এতক্ষণ চুপচাপ বসেছিল, আর অভিমান প্রকাশ করেনি। স্বামীর ভাবনায় সে যথেষ্ট ভাবিত, কিন্তু এসব বিষয়ে সে যদি ভাবনা চিন্তা করবার সময় চায় একা, তো ভাবুক। তাতে অবশ্য মনির ভাবনা কমে না, কেননা সে যে কর্পোরেট জগতের কিছুই বোঝে না এটা ঠিক নয়। 13-14 বছর বিয়ে হয়ে গেছে, ঘনিষ্ঠ বসবাস, আপনি অনেক কিছু চুইয়ে ভেতরে ঢুকে গেছে। খাবে এসো। প্রচুর অনিচ্ছা নিয়ে সত্যেন ওঠে। হাত মুখ ধুই সময় নিয়ে। খিদে যে পাইনি তা নয়, কিন্তু ইচ্ছে নেই। মনে হচ্ছে খেতে গেলেই উঠে আসবে। ধোয়া ওঠা মাটন, রুটি বেতে ঝাঁপিতে, 1-2 করে সেকে দিয়ে যাচ্ছে পূর্ণিমা। আলু ফুলকপির ডালনা, স্যালাড। মাটনের বাটি সরিয়ে দেয় সত্যেন। কালকেও খেয়েছিল, গন্ধেই বমি আসছে। রেজালা করেছে আজকে, সরিয়ে রাখছো যে? ভালো লাগছে না মনি, আমি যা হয় দিয়ে ঠিক খেয়ে নিচ্ছি, প্লিজ ডোন্ট বদার।
খেতে খেতে মণিমালা ডাকল, পূর্ণিমা, টিভিটা অন করে দিয়ে যাও তো। একেবারে অন্যমনস্ক ছাদে খাচ্ছে সত্যেন, মগ্ন খাওয়াই ভাবনায়, যেন সে একটা গ্রহে একলা মানুষ, কোথাও কেউ নেই, চারপাশে খালি বাতাস। ও মা, দেখো দেখো, কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট! রিতম চেঁচিয়ে বলে। হুরে বাবা, ঠিক ঘাইসালের মতো না? গতকাল মধ্যরাতে দিল্লি রোড বোম্বে রোডের সংযোগস্থলে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মোটর গাড়িটির উপর উঠে যায় সংঘাতে। ট্রাকের চালক ও খালাসি মৃত। গাড়িটি একেবারে পিণ্ডাকৃতি হয়ে গেছে। আগুন লাগেনি কেন সেটাই আশ্চর্য। গাড়ির চালক ছিন্ন ভিন্ন হয়ে গেছেন, তাকে শনাক্ত করা যায়নি। তবে কোনো কোনো প্রমাণ অনুযায়ী চালক একজন মহিলা। হৃৎপিণ্ডে ধুক 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 হঠাৎ একটা ফসকে গেল। দেখো বাবা, দেখো! মুখ তুলে চায় সত্যেন, রক্তহীন, দৃষ্টিহীন। তদন্ত হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো। পরবর্তী খবর। ও কি, উঠে বললে? অনেক কষ্টে নিজেকে সামলায় সত্যেন। অস্পষ্ট স্বরে বলে, হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি শোবার ঘরে বাথরুমের বেসিনের উপর উপুর হয়ে পড়ে। আজকের রুটি, ফুলকপি, মটরশুঁটি গোটা গোটা উঠে আসে। তারপর গতকালের মাটন তার শেষ বিন্দু পর্যন্ত পাকযন্ত্র আলোড়িত করে উঠে আসতে থাকে। ঝাঁঝরির ওপর তর্জনী দিয়ে সমস্ত ঘষে ঘষে পাতালে পাঠায় সে। খুনি যেভাবে খুনের প্রমাণ লোপ করে। তারপর ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়ে। জ্বর আসছে, ঘন ঘটা করে জ্বর আসছে। কাজকর্ম শেষ, ঋতু ঘুমিয়ে পড়েছে। এত বড় হলো ছেলে, তবু শোবার সময় মাকে চায়। হয় মা গল্প বলবে, কিংবা ছেলে, কিংবা গল্প হয় প্রণীত কি বলেছে, ঝুমুরের সঙ্গে চৈতালির কী রকম ঝগড়া হয়ে গেল শুধু শুধু। জানো মা, অভিষেক না মোবাইল নিয়ে স্কুলে আসে, আমাকে একটা দেবে? তুমি তো বুদ্ধিমান ছেলেরই, জানো না ক্লাস 6-এর ছাত্রেরা মোবাইল কেন, ঘড়ি ব্যবহার করাও ঠিক নয়। দরকারই তো নেই। তুমি বলো, স্যারেরা জানতে পারলে বকবেন কিন্তু। উচিত নয় কেন মা? অ্যাডাল্টরা যা যা করে, মাইনরদের তো তা সবসময় করতে নেই। তুমি কি এখন বাবার মতো চাকরি করতে পারবে? সেই জ্ঞান বুদ্ধি এলে তখন। ঠিক বাবার মতো, ঘুম ঘুম গলায় বলতো রিত। নীল ইল্লিকা গাড়ি, ক্রেডিট কার্ড, টাকার ব্যাগ, ট্যুর। মা, আলতো করে ছেলের মাথায় হাত রাখে মণি। হ্যাঁ, বিচক্ষণ, কাজ পাগল, লাভিং অ্যান্ড কেয়ারিং, সেই একই হাত সত্যেনের গায়ে রেখেছে মণিমালা। জাগাতে নয়, মানুষটা ভীষণ চিন্তিত, সেই চিন্তার উপর আশ্বাসের হাত। হাতে তাপ উঠে এলো। বেশ জ্বর, তাই অখিদে অনিচ্ছা, খারাপ লাগা, কিচ্ছু ভালো না লাগা, বিরক্তি। বেশ করে ঠান্ডা লাগিয়ে এসেছেন। শুনছ, শুনছ, ওষুধটা খেয়ে নাও। লাল চোখ মেলে সত্যেন। কোথায় আছে, কে বলছে ঠিক ধরতে পারছে না। তোমার খুব জ্বর, এখন 2টো প্যারাসিটামল খেয়ে নাও। মণি এক হাতে তার ঘাটটা তুলে রেখেছে, আর এক হাতে ট্যাবলেট দিচ্ছে 2টো জল। শুয়ে পড়ো। 2 দিন অফিস কামাই হলো মণিমালারও। একটা জোড়ো রোগী, অতি দুর্বল, অতি অস্থির, মাঝে মাঝে এমনকি বিড়বিড় করে বকছেও। ডাক্তার দেখে গেছেন। সাধারণ ঠান্ডা লাগা জ্বর বলেই মনে হচ্ছে, তবে আর একদিন থাকলে রক্ত পরীক্ষা করতে হবে। কি করে যাবে মণিমালা? সে মেপে ওষুধ দেয়, জ্বর মাপে, স্পঞ্জ করিয়ে দেয়। না, 3য় দিনে জ্বর ছেড়ে গেছে। সত্যেনকে অফিস যেতেই হবে। দুর্বলতা তেমন কিছু না, জোরালো সুপাচ্য পথ্য দিয়ে গেছে মণিমালার সমানেই। অফিসে জ্বরের কথা জানানো হয়েছে, কিন্তু গাড়ি চুরির কথা নয়। সত্যেন একটা নীল মারুতি ভাড়া করেছে। হঠাৎ দূর থেকে দেখলে কারো কিছু মনে হবে না। ইন্স্যুরেন্স ক্লেম এখনও পাঠায়নি। কেন সে জানে না। আস্তে আস্তে পুরো দমে কাজকর্ম আরম্ভ হয়ে যায়। একটা মেরুন রঙের এস্টিম কিনেছে সত্যেন। স্যান্টোজেন এসব গাড়ি একদম পছন্দ করতে পারছে না সে আজকাল, তাই দীর্ঘ পুচ্ছ এস্টিম। নতুন টাকা দিয়ে নতুন লোনে। ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া গেলে মণি আর রীতের জন্য সে আর একটা গাড়ি কিনবে। এটা আগেই করা উচিত ছিল, কিন্তু মণিমালা খুব উৎসাহী নয়। তার জন্য গাড়ি কেনার কথা উঠলেই কথা ঘুরিয়ে দেয়। মাত্র একদিন বলেছিল, আমার কেমন খারাপ লাগে। কেন? কি দরকার, এত কাছে স্কুল,
ঋতু কি সুন্দর বন্ধুদের সঙ্গে হৈ হৈ করতে করতে স্কুল বাসে বাজায়। বাজারহাট বিশেষ দরকার হলে তো তোমার গাড়িই পায়। মণি কিন্তু বেশ সম্পন্ন ঘরের মেয়ে। তার বাবা দাদা দুজনেই ডাক্তার। স্বভাবতই তাদের বাড়িতে দুটো গাড়ি আছে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে মণিমালা অতিরিক্ত কোনো কিছুই পছন্দ করে না। এবার বোধহয় একটু জোরই করতে হবে। ইন্স্যুরেন্স থেকে ফোন আসছে, চুরি যাওয়া গাড়ির কোনো কিনারা হলো না। সুখের কথা বর্ধমান গেস্ট হাউস জানিয়েছে চ্যাটার্জি খুব ভোরে বেরিয়ে গিয়েছিলেন, গাড়ির খবর তারা জানে না। কিন্তু স্যার তক্ষুনি পুলিশের ডায়েরি করলেন না কেন? আমার মাথা ঠিক ছিল না। কর্পোরেট হাউসের ব্যাপার তো বোঝেন। শান্তিনিকেতনে ছুটতে হবে তক্ষুনি, জরুরি কাজ। ওখানে কনফারেন্স করে হর্নে হয়ে ফিরেছি। তারপর ডায়েরি করি। গাড়ির মেক, নাম্বার, ডেট অফ পারচেজ, ইন্স্যুরেন্সের তারিখ, টার্মস। একটাই বিপদ, অফিসে যদি খোঁজ খবর করে কার সঙ্গে মিটিং করতে উইকেন্ডে বর্ধমান, তারপর শান্তিনিকেতনে ছুটতে হয়েছিল তাকে। তবে অ্যাসোসিয়েট ম্যানেজার হিসাবে অনেক প্রজেক্ট তাকে একাই হ্যান্ডেল করতে হয়, একাই প্ল্যানিং করতে ডিসিশন নিতে হয়। যেটা শুরুতেই গুবলেট হয়ে গেল, তার জন্য ডিটেল রিপোর্টও দেওয়াটাও জরুরি নয়। এই ইন্স্যুরেন্স কোম্পানি নতুন বাজারে নেমেছে, কম্পিটিটিভ মার্কেট, টাকাটা শেষ পর্যন্ত চুকিয়েই দেবে বোধহয়। কেননা বলল, যদি নাম্বার প্লেট পাল্টে ভিন্ন রাজ্যে পালিয়ে গিয়ে থাকে, ফিরে পাবার কোনো আশাই নেই। সাধারণত কোনো অপরাধমূলক কাজ করলে গাড়িটা ব্যবহার করে এরা অকুস্থল থেকে দূরে কোথাও গিয়ে ফেলে দেয়। যখন এতদিনেও বার হলো না, তখন গাড়িটা ইতিমধ্যেই চোরাই মাল, 2-3 হাত ফেরতা হয়ে গেছে। একটা মারুতি 800 ডিলাক্স কিনে সোজা বাড়ি ফিরে এলো সত্যেন, ধপধপে সাদা। মণিমালার হাতে চাবি দিয়ে বলল, নাও, এটা তোমার। কি আশ্চর্য! আশ্চর্যের কি আছে? গিফট, বিবাহবার্ষিকী। অলরাইট, তোমার লাইসেন্স আছে, কিন্তু কলকাতার রাস্তায় আমি তোমাকে ড্রাইভ করতে দেব না। ন্যাশনাল হাইওয়েতে রাত্রিরে একটি মেয়ে একা গাড়ি চালাতে পারে, আর এই কলকাতার রাস্তায় দিনের বেলা আর একটা মেয়ে পারবে না? কোথায় আবার পেলে এরকম? কেন? ওই যে গাড়িটা সেদিন অ্যাক্সিডেন্ট করলো না, সেই তুমি যেদিন ফিরলে। গায়ের চামড়ার খোল থেকে রক্ত মাংসের মানুষটা প্রায় লাফিয়ে উঠেছিল। কি বলছে মণি? ও কি কিছু সন্দেহ করছে? কি করে, কেন? অনেক কষ্টে সে শুধু বলতে লাগলো, তা ওরকম অ্যাক্সিডেন্ট হয় কেন? ট্রাক ড্রাইভারটা, সে তো আর মেয়ে নয়। তার বেলা সব মেয়েদের পারঙ্গমতা প্রসঙ্গে কথাটা বলেছিল মণি। মেয়েরা পাইলট হচ্ছে, অ্যাস্ট্রোনট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ট্রাক ড্রাইভার, রাত্রিরে ওরা একেবারে বেহেট হয়ে গাড়ি চালায়। সে তো জানি, সেই জন্যই তো বারণ করি। ধরো ওইটা যদি তোমার ইন্ডিকা হতো, ওই মেয়েটির জায়গায় যদি তুমি। উফ! শিউরে উঠল মণিমালা। আর তার চেয়েও বেশি শিউরল সত্যের নিজে। তার গা ছমছম করছে, এবং বেশ কয়েকদিন যাবৎ শান্ত শ্রীমতী মণিমালাকে কেমন ভীতিপ্রদ মনে হচ্ছে। যতবার দেখছে লিজের মুখ মনে পড়ে যাচ্ছে, যতবার দেখছে দুর্ঘটনার দৃশ্যটা হু হু করে চলে আসছে চোখের সামনে। হৃদ দেখা দিচ্ছে অদ্ভুত অদ্ভুত ভোরের স্বপ্নে। হৃদ বাবা বলে ডাকতে চেষ্টা করছে, পারছে না। চোখ ঠেলে বেরিয়ে আসছে, তবু পারছে না। আতঙ্কিত চোখে বাবার দিকে তাকিয়ে নিজের গলাটা আঙুল দিয়ে দেখাচ্ছে। একটা নীল গাড়ি চড়ে হৃদ হুশ করে চলে গেল। কাঁচের ভেতর থেকে দেখা যায় তার আবছা বাই বাই। তার বিমর্ষ ভাব লক্ষ্য করেছে মণি। বলল, চলো না, আমরা কদিন একটু কোথাও থেকে বেরিয়ে আসি। সামনেই 26শে জানুয়ারি, 27শে পড়ছে শনিবার। 3 দিন ক্লিন ছুটি পাওয়া যাবে। কোথায় যাবে এই কদিনে? ট্রেনের টিকিট পাওয়া গেলে তো। ট্রেনে কে যেতে চাইছে? নতুন এস্টিমটা করে ড্রাইভার নিয়ে। কথা শেষ হলো না, চিৎকার করে উঠল সত্যিন, না! তুমি এত আপসেট হয়ে পড়ছো কেন? আশ্চর্য তো। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা ছোট প্যাকেজ নেওয়া যায়, শান্ত গলায় বলল সত্যেন। ঠিক বলেছ। ধরো জয়রামবাটি, কামারপুকুর। ঠিক ঠিক, এই রকম কিছুই এখন একটা দরকার। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, শ্রীচৈতন্য, যারা যারা এই পৃথিবীতে ঈশ্বরের দূত হয়ে এসেছেন গেছেন, তাদের দরকার তার। অন্য কিছু ভাবতে পারছে না সত্যেন।
অফিস বিরক্তিকর, মানুষের সঙ্গ ভীতিপ্রদ, এমনকি যাদের সঙ্গে এই ছোট্ট ভ্রমণে যাওয়া সেই একান্ত নিজের সৃষ্ট পরিবারকেও তার ভালো লাগছে না। ইতিমধ্যেই তারা যেন অনেক যোজন দূরে চলে গেছে। অথচ রীত ঠিক তেমন করেই বাবার ট্রাউজার্সের সঙ্গে লেপ্টে প্রশ্ন করছে, বাবা, এইগুলো সারদা মায়ের জীবন নিয়ে কমিক্স? প্রদর্শনশালার কক্ষে রীত কমিক্স দেখছে, তার বাবা দেখছে ট্র্যাজিক্স। হে মা, হে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যদি সত্যিকারের ঠাকুর হও তো এই অধম নিচাশয় ক্লিন বিশ্বাসঘাতক পাপী, হ্যাঁ, পাপীকে রক্ষা করো একবার। আর কখনো এমন হবে না। দীক্ষা নেব, মাছ মাংস ছেড়ে দেব, বিশাল ডোনেশন দেব মঠে। মাতৃমন্দিরের চৌকাঠে সে এতক্ষণ ধরে প্রণাম করে যে অন্য অভ্যাগতদের অসুবিধা হয়, মণিমালা সামান্য হেসে মন্তব্য করে, তোমার যে এত ভক্তি তা তো জানা ছিল না। কে কাকে কতটুকু জানে মণিমালা? তুমি কি আদৌ সত্যেনকে জানো? জানো দিনের পর দিন সে কিভাবে তোমাকে ঠকিয়েছে? অ্যাক্সিডেন্ট করে অকুস্থল থেকে নিজের সমস্ত চিহ্ন লোপাট করে পালিয়ে এসেছে খুনির মতো। মেয়েটি একেবারে সর্বাংশে মৃত ছিল, কিন্তু তার যদি একটুও প্রাণ অবশিষ্ট থাকত, সত্যেন কি তাকে বাঁচাবার চেষ্টা করত? না। রূঢ় সত্য হলো না। মেয়েটির প্রমাণ তার আইডেন্টিটির, যেমন নাম্বার প্লেটটা ছিল তার প্রমাণ, তার গাড়ির আইডেন্টিটির। তার মান সম্মান, তার ঘর বার সব ভেঙে যেত। আবার সেই ভয়াবহ শহর। বাইরে থেকে এ শহরে ঢুকলেই একটা গুমগুম চাপা গর্জন শোনা যায়, যেন অন্ধকার হিমেল রাতে হাইওয়ে দিয়ে নিরবিচ্ছিন্ন ট্রাক চলছে। শহর ভর্তি নীল ইন্ডিকা, শহর ভর্তি লিজ, লম্বা অনাবৃত পা, সোনালি হাইলাইট চুল, মডেল চেহারা স্মার্ট মেয়ে লিজ, যে রিসেপশনিস্টের কাজও করে, আবার প্রয়োজন হলে ক্ষুধিত পুরুষকেও শান্ত করে, ইচ্ছে হলে পছন্দ হলে অপাপ পুরুষকেও বহু বাসনায় প্রাণপণে চায়। চতুর্দিকে লিজের প্রেত। পথ চলতি কোনো মেয়ের দিকে তাকাতে পারে না সত্যেন, কেননা লিজ টুকরো টুকরো হয়ে বিশ্বময় ছড়িয়ে গেছে। ভালোবাসা নয়, আকাঙ্ক্ষা নয়, এক প্রবল দুর্দম ভয় হয়ে। শুনেছ চ্যাটার্জি, লিজ গ্লো নামে মুখার্জি ইন্টারন্যাশনালের সেই রিসেপশনিস্ট মেয়েটা? তুমি তো ভালোই চিনতে। সি ইজ মিসিং ফর দ্য লাস্ট মান্থ। খেলুড়ে মেয়ে ছিল যাই বলো, দেখো কোথায় ফেসেছে। কি হলো? সত্যেন চ্যাটার্জি, অ্যাসোসিয়েট ম্যানেজার, এফআর ইন্ডাস্ট্রিজ, টেবিলের ওপর তার পিসির কিবোর্ডে ঢলে পড়েছে। প্রেশার দ্রুত ফল করছে, একে নার্সিংহোমে শিফট করতে হবে। তাই কিছুদিন ধরে ওকে কেমন কেমন যেন লাগছিল। তাই বলো। লিজের ছবিটা কাগজে ফ্ল্যাশ করেছে, কাগজে, টিভিতে, যদি কেউ হোয়ার অ্যাবাউটস বলতে পারে। হ্যাঁ, না, ও তো থাকতো হোস্টেলে। ঠিক হোস্টেল নয়, পিজি বলতে পারো। দেয়ার ওয়ার সেভারাল। অফিস থেকে তো তলব গেছি। ফেলো পিজিরাও নোটিশ করেছে। ওরকম না কেউ প্রায়ই যেত, মোস্ট প্রবাবলি নষ্ট টাইপের। গোড়ায় পার্ক সার্কাস এরিয়ায় মা মারা যাওয়ার পর থেকে রিপন স্ট্রিটে ওই গেস্ট হাউস। এনিওয়েজ ইজ নাও দ্য টক অফ দ্য টাউন। আজকাল মেয়েদের যখন তখন তুলে নিয়ে যাচ্ছে। যা হচ্ছে দিন দিন দেশটার হোপলেস। চোখের সামনে বিন্দু বিন্দু হলুদ, অনুপরমাণু, কিন্তু সব মিলিয়ে পরিব্যাপ্ত। মাইলের পর মাইল ছাওয়া, সেখানে আস্তে আস্তে নেমে আসতে থাকে ধোয়া, কালো কালির অন্ধকার। একটু মাপা খাওয়া দাওয়া, বুঝলেন? ওষুধ তো যা দেবার দিলামই। হালকা করে চিকেন, মটন ও কচি দেখে রোজ নিয়ম করে 250 গ্রামের মতো খাওয়াবেন। হার্টে কিছু নেই, বোধহয় খুব টেনশনে ছিলেন এসব জবের এই রীতে। মাংস কিন্তু একদম খেতে চাইছে না, মাছও। অথচ হঠাৎ কি জানি, তার থেকে হয়তো প্রেশারটা। ডক্টর, সম্প্রতি ওর আধ্যাত্মিক দিকে খুব ঝোঁক হয়েছে। বাড়িতে শ্রীরামকৃষ্ণ সারদামার ছবি এনে শোবার ঘরে টাঙিয়েছেন, মঠে যাচ্ছেন সময় করে। ইন্টারেস্টিং। তারপর থেকেই কি মাছ মাংস অরুচি হবে? ডাক্তার হেসে বললেন, শ্রীরামকৃষ্ণ অর্ডারের শিষ্য সামন্ত মহারাজরা কিন্তু মাছ টাছ যথেষ্ট খেয়ে থাকেন।
একেবারে চব্য-চস্য লেজ্জপেয়। এটা ওর মাথায় ঢোকান, আমিষ খেয়েও ঈশ্বর হয়। তা কিন্তু ন। ইচ্ছে করে যে সংযম করছেন তা নয়, আপনা আপনি। ঠিক আছে, আমি একটা পাউডার প্রোটিন লিখে দিচ্ছি দুধের সঙ্গে সকাল সন্ধে, অন্তত 7 দিন কমপ্লিট রেস্ট। তারপর সেটা একটু বাড়াতেও হতে পারে। লিজ গ্লো, অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান, দৈর্ঘ্য 5 ফুট 7 ইঞ্চি, ফর্সা রং, সোনালি স্টিক দেয়া চুল, 7 নম্বর রিপন স্ট্রিট, কলকাতা। গত 31শে ডিসেম্বর থেকে নিরুদ্দেশ। কেউ যদি খোঁজ দিতে পারেন যোগাযোগ করুন, ভবানী ভবন, আলিপুর। শুকনো মুখে রুগ্ন হাতে কাগজটা নামিয়ে রাখল সত্যেন। হ্যালো চ্যাটার্জি, আছো কেমন? ছবিটা দেখলে? এ তো আমাদের লিজ গ্লোই গো। আমি শনাক্ত করে ভবানী ভবনে চিঠি পাঠিয়ে দিয়েছি। তোমারও দেয়া উচিত, মণিমালা বলল। একটা অন্তত ফোন করে দাও। ভবানী ভবন? আমি এফআর ইন্ডাস্ট্রির সত্যেন চ্যাটার্জি বলছি। লিজ গ্লো নামে নিরুদ্দিষ্ট মেয়েটিকে আমাদের অফিসে অনেকেই চিনত। ইয়েস। ভালো কি মন্দ কী করে জানবো বলুন? মেয়েরা রিসেপশনিস্ট, বিয়ের কাজ করলে তাদের একটু আধটু বদনাম হয়েই থাকে। এটা তুমি একেবারেই ঠিক বলছো। মণিমালার মুখ গনগন করছে। রিসেপশনিস্টরা একা একাই মন্দ হয়, আর যেসব উচ্চপদস্থ ব্যক্তি এদের ব্যবহার করে তারা সব নিষ্পাপ বালক। ও কি, তুমি অত ঘামছো কেন? একটু গরম দুধ নিয়ে আসছি, দাঁড়াও, ঘামটা মুছিয়ে দিই। চাঞ্চল্যকর খবর, ইটিভি বাংলা। লিজ গ্লো নামে নির্দিষ্ট মেয়েটিকে গত 31শে ডিসেম্বর বর্ধমান সরকারি গেস্ট হাউসের ম্যানেজার দেখেছেন। তবে ওই নাম রেজিস্টারে নেই। জনৈক সন্তোষ গিদোয়ানি রুমটি নেন। শান্তিনিকেতনে রুদ্রপরা সলিডে রিসর্টের মালিকও মেয়েটিকে চিনেছেন। তিনি নিশ্চিত নন, তবে মেয়েটি সম্ভবত মেরিয়ান সিমসন নামে রেজিস্ট্রি করায়। খবর শুনতে শুনতে মণিমালার হাতের কলম থেমে গেল। কি অদ্ভুত কাকতালীয়! ওই দুটো দিনও তো সত্যি নইখানেই ছিল। দু জায়গাতেই কোনো পার্টির সঙ্গে ওর কথাবার্তা ছিল। খবর সাধারণত এরাই সত্যেন, কিন্তু মণিমালার যে কি খবর তৃষ্ণা! এ চ্যানেল ও চ্যানেল সার্চ করে করে বাংলা, হিন্দি, ইংরেজি সব চ্যানেলের খবর দেখবে। দেখো দেখো, বুশকে কীরকম ঘোরেল শয়তানের মতো দেখাচ্ছে। ইস, কি বলছে শুনেছ? গোজরা হলে গুজরাতে হবে। এদের হাতে আমরা রাজদণ্ড দিয়েছি। সত্যেন হরিবল, চা বাগান দেখাচ্ছে। এ লোকগুলো স্রেফ না খেতে পেয়ে মরে যাচ্ছে। অনাহার না অসুখ, এই নিয়ে তদন্ত কমিটি। সত্যেন, এরপরে আমরা দ্বিতীয় গাড়ি কিনি। আমাদের ছেলে নিজস্ব সেলফোনের বায়না ধরে। কি অদ্ভুত কোইন্সিডেন্স সত্যেন! তুমি ওই দুদিন ওখানেই ছিলে, দেখোনি ওকে? না। আশ্চর্য তো। আশ্চর্যের কি আছে? গিয়েছিলাম পার্টির সঙ্গে ডিপ্লোম্যাটিক মারপ্যাচ ঘষতে। গেস্ট হাউসে কে এলো না নজর রাখতে নয়, ঘর থেকে বেরোয়নি পর্যন্ত। তার উপর ওই গাড়ির ভাবনাটা। কিন্তু কিন্তু পুলিশ যদি দুটোকে যোগ করে, যদি বলে। মণিমালার চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে। বালিশের উপর মুখ উপর সত্যেন থরথর করে কাঁপছে। পুলিশ যোগ করবে কিনা জানা নেই, কিন্তু মণিমালা যোগ করছে। বিশ্বাস করো মণি, লিজ গ্লো আমার কেউ না, আমিও তার কেউ না, খেলার সঙ্গী ব্যাস। আমি লোকলজ্জা থেকে বাঁচতে, আমার সংসার বাঁচাতে লিজের পায়ের ছাপ মুছে মুছে এসেছি। হাসতে কি পারতাম যদি তিনি আমাকে না বাঁচাতেন? কি হতো যদি আমি ওই রকম অবিশ্বাস্যভাবে বেঁচে না যেতাম? দুঃসংবাদ তোমাদের কাছে পৌঁছতো, সঙ্গে নিহত একটি মেয়ের নাম জড়িয়ে থাকতো। উভয়ের পরিচয় বার হতো, তারপর সবাই সব বুঝতো। তুমি বুঝে যেতে। তিনি বাঁচালেন বলেই আমি বাঁচবার জন্য আজ যা যা করার করলাম। নইলে কি মৃত্যু, তার চেয়েও বেশি দুশ্চরিত্র, দুর্নাম, তার চেয়ে বেশি নিকটতম মানুষটির কাছে বিশ্বাসঘাতক। কিন্তু আমাকে সেসব দেখতে শুনতে ভোগ করতে হতো না। ফোন। আমি মিসেস চ্যাটার্জি বলছি। মণিমালা ধরেছে। মিস্টার চ্যাটার্জিকে একটু দেবেন? লালবাজার থেকে বলছি। উনি কদিন অসুস্থ, ছুটিতে আছেন, ঘুমোচ্ছেন।
সামান্য কতগুলো রুটিন এনকোয়ারি ম্যাডাম। হ্যাঁ, ওই মেয়েটি সম্পর্কে। বেশি বিরক্ত করব না, আসছি। সত্যেন ঘুমোয়নি। সে কখনো পুরোপুরি ঘুমোয় না, ঘোরে থাকে। শুনছ? দ্বিধাগ্রস্ত কম্পস্বর মণিমালার। লালবাজার থেকে তোমার সঙ্গে কথা বলতে আসছে। আসুক। তুমি একটু রেডি হয়ে নাও। ঠিকই তো আছি। চুলে একটু চিরুনি, কেমন বিধ্বস্ত লাগছে। দুহাত মাথার মধ্যে চালিয়ে নিল সত্যেন। ঠিক আছে, ঠিকই। ঘরটি অবাস্তব, যেমন স্বপ্নে দেখা যায়। অচেনা আধো চেনা বস্তু সব। ওগুলোর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অথচ কেউ কেউ ভেতর থেকে বলে যাচ্ছে, আছে আছে। স্টেডি, আপনি টলে যাচ্ছেন। ওর প্রেশার ভীষণ নেমে গেছে তো, ঘুমোচ্ছিলেন। সরি টু ডিস্টার্ব ইউ। জাস্ট কয়েকটা প্রশ্ন। মিসেস চ্যাটার্জি, আপনি যেতে পারেন। সত্যেন হাত বাড়িয়ে মণিমালার হাত ধরল। বলল, উনি থাকবেন। হ্যাজ ইউ? প্লিজ। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি মেয়েটিকে কতদিন চিনতেন? অনেক দিন। তা বছর 5-6 তো বটেই। কী সূত্রে চেনা বলবেন? সতর্ক গলা। সত্যেন বলল, বিদেশ থেকে ক্লায়েন্ট এলে আমাদের কাছ থেকে লোকাল কোনো পিএ চান। এই মেয়েটি সেরকম ফ্রিল্যান্স পিএ ছিল। কতবার ও এভাবে আপনাদের কাজ করেছে? একটু ভাবতে দিন। হ্যাঁ, 4-5 বার তো হবেই। আপনি শিওর যে ও শুধু পিএর কাজই করত? হঠাৎ মণিমালা বলে উঠল, আপনি ও করতে বলছেন কেন? উনি বলতে আপনাদের কী অসুবিধা? একজন মহিলা তো। সামান্য, খুব সামান্য একটু ব্যঙ্গের হাসি ভদ্রলোকের মুখে ফুটে উঠেই মিলিয়ে গেল। মিস্টার চ্যাটার্জি, আপনি আমার কথার উত্তর দিন। দেখুন, আমার কাজ হলো কোম্পানির তরফ থেকে অ্যাভেলেবেল কোনো পিএ পাঠানো। তারপর আমি কি বলতে পারি? পারেন, কিন্তু বলবেন না। এই ভ্রাম্যমাণ ক্লায়েন্টদের সব রকম চাহিদার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হয়, হয় না? সত্যেন চুপ করে রইল। এতবার আপনি মেয়েটিকে অ্যাপয়েন্ট করেছেন, অথচ তাকে দুটো জায়গায় দেখেও চিনতে পারলেন না? দেখুন, ফার্স্ট থিং, অ্যাপয়েন্ট করা আমাদের কাজ না। তবে পার্টির সঙ্গে কথাবার্তার সময় মেয়েটি যখন পিএ হিসাবে উপস্থিত থেকেছে, নিশ্চয়ই দেখেছি। তবে ওসব জায়গায় গেছি আমি জরুরি কাজে, নিশ্চয়ই খেয়াল করিনি। মেয়েটি কলকাতায় ফিরতে আপনারও আপনার ইন্ডিকার সাহায্য নেয়নি বলছেন? মিস্টার চ্যাটার্জি, আপনার চুরি যাওয়া গাড়িটি নীল ইন্ডিকা। 2 জানুয়ারি দুর্ঘটনায় গাড়িটাও নীলই ছিল। সম্ভবত ইন্ডিকাও। শান্তিনিকেতনে আপনাকে ওই গাড়িতেই দেখা গেছে। আপনার গাড়ি চুরির গল্পটা সরি, বানানো। এখন যদি বলি মহিলাটি আপনার সঙ্গে ফিরছিলেন, পথে মারাত্মক দুর্ঘটনা ঘটে, আপনি সামহাউ বেঁচে যান। তারপর এর কি ব্যাখ্যা হতে পারে ভেবে সমস্তটাই চেপে গেছেন। বলুন। যদি বলি মেয়েটি কাকতালীয়ভাবে আপনার সঙ্গে ফিরছিলেন? না, এর সঙ্গে আপনি অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন, ছুটি কাটাতে গিয়েছিলেন, ফেরবার পথে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। বলতেই পারেন। আপনি এর প্রতিবাদ করবেন না? বিপক্ষে প্রমাণ দেখাতে চেষ্টা করবেন না? লাভ? যদি বলি ওটা একটা নিছক দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত মার্ডার। আপনি ক্রমশই মেয়েটির সঙ্গে জড়িয়ে পড়ছিলেন, ছাড়া পেতে চাইছিলেন। পারিবারিক শান্তি, মান সম্মান বিপন্ন হবার ভয় পাচ্ছিলেন, সুযোগ খুঁজছিলেন। গাঁগা করে লরিটাকে ছুটে আসতে দেখে আপনি ওস্তাদ ড্রাইভার নিজের দিকে দরজা খুলে লাফ মারেন। গাড়িটা আপনার অস্বস্তি, আপনার লজ্জা সমেত গুড়িয়ে যায়। সত্যেন একটু চমকালো, তারপর স্থির চোখে চেয়ে বলল, বলতেই পারেন। আপনি প্রতিবাদ করবেন না? সপক্ষে প্রমাণ দেখাতে চেষ্টা করবেন না? লাভ? ধুর মশাই! আইবির অফিসারটি হঠাৎ খোলা গলায় হেসে উঠলেন। আমি আপনার সঙ্গে রসিকতা করছিলাম, সরি। ওই প্রথম থিওরিটাই ঠিক। মেয়েটি দৈবাত আপনার গাড়িতে আসে, জাস্ট আ লিফট। মিসেস চ্যাটার্জি, প্লিজ একটু চা বা কফি, গলা শুকিয়ে গেছে। ভারী পায়ে মণিমালা চলে গেল, যেন নিজেকে টেনে টেনে। তখন অফিসার পকেট থেকে একটা খাম বার করলেন।
তার ভেতরে একটি মাত্র ফটো, কোয়ার্টার সাইজ, সত্যেন। পেছনে লেখা, সত্যেন মাই লাভ, মাই লাইফ। চকিতে ফটোটা পকেটে ঠুকিয়ে ফেললেন অফিসার। এ ফটো আপনি ওকে দিয়েছিলেন? নো, নেভার। কোনো গ্রুপ ফটো থেকে আলাদা করে স্ক্যান করে ছবিটা বানিয়েছে ও। স্টুডিওর নাম রয়েছে, আমরা এনকোয়ারি করে তাই জেনেছি। অ্যাকচুয়ালি ওই ফটোটাই আপনাকে বাঁচিয়ে দিচ্ছে মিস্টার চ্যাটার্জি। আপনি গাড়িতে উঠতে যাচ্ছেন রুদ্রপলাশ রিসর্ট। ও ছুটতে ছুটতে এসে বলল, মিস্টার চ্যাটার্জি না? আপনি কি কলকাতা ফিরছেন? আমাকে প্লিজ একটা লিফট দিন, আমি ট্রেন মিস করেছি, আর হোয়াট এভার। এই ডায়লগটা স্পষ্ট মনে করতে পেরেছে রুদ্রপলাশের এক কর্মী। ছবিটা ওই পায়, তাড়াতাড়িতে মেয়েটার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। ডুয়ুসি, এই নষ্ট মেয়েটা সামহাও আপনাকে ভালোবেসেছিল, ছায়ার মতো অনুসরণ করত। যদি কখনো সুযোগ আসে, সেই সুযোগই ও পেয়ে গেল রুদ্রপলাশে। তো এই হচ্ছে ব্যাপার, টোটালি নষ্ট বাট ডেডলি সিরিয়াস ইন লাভ। স্ট্রেঞ্জ। এখন এখানে কেউ নেই, কিচ্ছু নেই, অনর্থক ভিড়, আলো অথবা অন্ধকার। মাথাটা ঘোর অথচ পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার চিন্তা করতে পারছে এখন সত্যেন। স্ট্রেঞ্জ। কফি আর স্ন্যাক্সের ট্রে নিয়ে মণিমালা ঢুকে আসছে। না অফিসার, সে থেমে থেমে পরিষ্কার উচ্চারণ করল, ব্যাপারটা এই নয়। ব্যাপারটা হলো, আমাদের একটা অ্যাফেয়ার চলছিল। আমার কাছে ওটা ফান, জাস্ট একটা ফান। বাট অ্যাজ ইউ সে, শি ওয়াজ ডেডলি সিরিয়াস। সো ইউ সি, আই কিল্ড হার। ওর মৃত্যুর দায় আমার। শেষ হলো আজকের গল্প। আবার আসবো অন্য দিন অন্য গল্প নিয়ে। ভালো থেকো।